আসসালামু আলাইকুম প্রিয় উচ্চ উত্তরীক্ষিত বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো প্রতিদিন নিয়ে আজকে তোমাদের আবার এবিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে মূলত তোমাদের এই রসায়ন প্রথম পত্রের তোমার হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের, ঠিক আছে। এই অধ্যায় থেকে বিগত বছরে যেসব প্রশ্ন এসেছে, এই বিগত বছর মানে তোমার 19-20 সেশন সহ 2025-24-25 থেকে এই পর্যন্ত যতগুলো এমসিকিউ এসেছে সেই অধ্যায় থেকে সব অধ্যায় একদম ইজিলি সলভ করে দেবে, ঠিক আছে। আশা করি যদি এই ভিডিওটা পুরো দেখে যাও তাহলে এই অধ্যায় নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। ওকে, তো তার আগে হচ্ছে যারা এখনো পেজটি বলতে হবে পেজটি বলতে পাশে থাকবা, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর বন্ধু ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও। আর যারা ইউটিউবে দেখতেছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর আবার বলতেছি ভিডিওটা পুরো দেখার অনুরোধ, যদি তুমি ভিডিওটা পুরো দেখো আশা করি এই অধ্যায় থেকে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কমন থাকবে, ঠিক আছে। যদি হুবহু প্রশ্ন কমন না থাকে তোমার কি ম্যাক্সিমাম টপিক কিন্তু কমন থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই অধ্যায় নিয়ে তোমার আর কোনো ফেরা থাকবে না। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন নাকি, প্রথম প্রশ্ন বলতেছে কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না, ঠিক আছে। কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না, কয়েকটি তোমার মৌল আছে যারা হচ্ছে তোমাকে শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না, ঠিক আছে। এগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে রাখতে পারি, সেটা হচ্ছে কি কুনির জি আসবে মা, ঠিক আছে। আমরা একটা ছন্দের মাধ্যমে রাখতে পারি, ছন্দ হচ্ছে কুনির জি, ঠিক আছে। কুনির জি আসবে মা, ঠিক আছে। তাহলে এখান থেকে মরবা কু থেকে মরবা কোবাল্ট, নি থেকে মরবা নিকেল, জি থেকে মরবা হচ্ছে তোমার হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে তোমার আসবে থেকে আ থেকে মরবা হচ্ছে অ্যালুমিনিয়াম, বে থেকে তুমি হচ্ছে মনে রাখবা বেরিলিয়াম, এবং মা থেকে মনে রাখবা হচ্ছে তোমার কি ম্যাগনেসিয়াম, ঠিক আছে। অর্থাৎ এই যে মূলগুলা কোবাল্ট, নিকেল, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে তোমার কি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে দেখো কি আছে, যেমন পটাশিয়াম, তাহলে পটাশিয়াম বর্ণ দেখায় না। আবার ক্যালসিয়াম 2+, তাহলে কি ক্যালসিয়াম 2+, না। তাহলে কপার 2+, তাহলে কপার 2+, না। এখানে আছে কি এই যে ম্যাগনেসিয়ামটা মানে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এটা হচ্ছে তোমার কি শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না, ঠিক আছে। এখান থেকে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম, এই দুটো আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তারপরে এটা ফুটো মুখস্থ করে রাখলো, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক একটা। এরপর আসে 2 নম্বর। 2 নম্বর কি বলতেছে, 2 নম্বর বলতেছে কোন মৌলটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে, আমাকে সেটা বের করতে বলছে। মানে এখানে কোন মৌলটিতে সবচেয়ে বেশি অযুগ্ম বা বিজোট ইলেকট্রন সংখ্যা আছে আমাকে সেটা বের করতে বলছে, ঠিক আছে। ওকে, তো দেখে আমরা বের করে, যেমন অক্সিজেন, এখানে প্রথমটা কি, প্রথম মৌলটা হচ্ছে তোমার অক্সিজেন। দেখো তাহলে অক্সিজেন শেষ কত ইলেকট্রন আছে, কয়টি বিয়া অক্সিজেন শেষ কত ইলেকট্রন আছে, আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি 1s2, 2s2 এবং 2p4, ঠিক আছে, তাই না। 2 2 4, 4 2 হচ্ছে 8। তাহলে এখান থেকে শেষ কত 4টি, তার মানে ফিরে তোমার শুয়ে আট কয়টি, ফিরে হচ্ছে তোমার তিনটি, তিনটি শক্তি স্তর। ওকে, এখান থেকে তো শেষ কত ইলেকট্রন হচ্ছে 4টি, তার মানে প্রথমে একটা একটা করা হবে, ঠিক আছে। এরপর একটা, এর বাকি আছে কি একটা, তাহলে আমার হচ্ছে 4টা। তাহলে 4টা স্থলে গেছে, দেখো অযুগ্ম অবস্থায় কয়টি আছে, এই যে একটি, এই একটি, দুটি। তো আমি অক্সিজেন কয়টি পেয়েছি, অক্সিজেন আমি অযুগ্ম ইলেকট্রন পাইছি 2টি। এরপর আসে নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেন কত পাবে, নাইট্রোজেন আমি শেষ কত করি, সেক্ষেত্রে কি 1s2, 2s2, 2p3, তাই না। শেষ কি হয় 2p3, আর 2p3 মানে ফিতে দেখো এই যে তিনটে শক্তি আসতো, তাহলে এখন তোমার ফি একটা, দুইটা, তিনটা, আর আসা আর নাই, তার মানে হচ্ছে এখানে তিনটে হচ্ছে বিজোট। তাহলে আমি নাইট্রোজেনে কয়টি পেয়েছি, নাইট্রোজেনে পাইছি হচ্ছে আমার 3টি ওজন ইলেকট্রন, তাই না। ওকে, এরপর আসে ক্রোমিয়াম, এরপর কি হবে ক্রোমিয়াম। আচ্ছা, ক্রোমিয়ামের শেষ কক্ষত কি, ক্রোমিয়াম তোমার কি আমি লিখতে পারি আর্গন, ঠিক আছে, আর্গন, তারপর হচ্ছে তোমার কি 3d5, কত 3d5, এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন, আমরা তো ইলেকট্রন সবাই জানি, ঠিক আছে। আর্গন এবং 3d5, আর আর্গন হচ্ছে তোমার কত 18, এখন ফার্স্ট টার্ম হচ্ছে 23, ঠিক আছে, আজকে টাইম, ঠিক আছে 24। ওকে, তাহলে এখান থেকে 3d5, ঠিক আছে। দেখো 3d5 4s1, এটা হচ্ছে তোমার কি ক্রোমিয়ামের শেষ কক্ষ দিল, কিন্তু ক্রোমিয়াম 24 না, তাহলে আর্গন হচ্ছে 18, এখানে ফার্স্ট তাহলে 23, 23 এর 24। ওকে, এবার দেখো 3d5 আর হচ্ছে 4s1, এগুলো আমার আছে। তাহলে শেষ কক্ষ দেখো তো ডির ক্ষেত্রে তোমার কয়টি আছে, ডির ক্ষেত্রে তোমার 5টি, তাই না। তাহলে ডির ক্ষেত্রে তোমার কয়টি, আমরা ডির ক্ষেত্রে 5টিগুলো বসাই, তাহলে ডিএসপিডি, এসপিডি, ঠিক আছে। ওকে, তাহলে কয়টি, 5টি ঘর থাকবে, একটা, দুইটা, চারটা, তাহলে 5টা, তাহলে 5টাতে 5টা ইলেকট্রন যাবে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, তাই না। ওকে, এরপর দেখো তোমার বাকি একটা আছে পুরো এস ওয়ান, তার মানে এসের ক্ষেত্রে তোমার একটি শক্তি আছে, তার মানে আছে একটা, তাহলে একটাই যাবে, বুঝছো। তার মানে এখানে দেখো সর্বোচ্চ কয়টি, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, টোটাল ক্রোমিয়ামে সর্বোচ্চ ইলেকট্রন পাচ্ছি হচ্ছে ওজন ইলেকট্রন তোমার 6টা। এরপর আসে তোমার কপার, ঠিক আছে। কপারের ক্ষেত্রে কী হয় দেখো, কপার যদি আমি এদিকে করি, এদিকে দেখো কপার, তাহলে কপারের শেষ কক্ষতে ইলেকট্রন কী হবে, কপারের শেষ তুমি যে ইলেকট্রন বিন্যাস করো সেক্ষেত্রে কি 4s2, তারপর হচ্ছে 3d9, ঠিক আছে। 4s2, 3d9 তুমি শেষ কক্ষতে ইলেকট্রন পাবা, ঠিক আছে। ওকে, এখন দেখো লাস্ট কক্ষতে 3d9, তার মানে 3d9, তার মানে 5টি শক্তি আসতো ডিতে, তাই না। সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে, তার মানে 9টি আমি একটা একটা করে দিই, তাহলে 3টা, 4টা, 5টা, ঠিক আছে। আবার তাহলে দিয়ে আসো 6টা,
7টা 8টা 9টা দেখো এইটা পূর্ণ, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, এই সংশ্লিষ্টটাও কিন্তু পূর্ণ, শুধু আছে কি একটা, তার মানে ওজোন ইলেকট্রন আছে তোমার কয়টা, একটা, তার মানে কপার আমি ওজোন ইলেকট্রন কয়টা পেয়ে একা। এখন আমাকে প্রশ্ন বলছে কি কোন মোলটিতে সর্বোচ্চ সংখ্যক ওজোন ইলেকট্রন আছে, তার মানে দেখো অক্সিজেনের 2টি, নাইট্রোজেনের 3টি, ক্রোমিয়ামের 6টি, কপার 1টি, তাহলে কোথায় সবচেয়ে বেশি আছে, ক্রোমিয়াম, তাহলে এখন আমার ক্রোমিয়ামটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝেছো। এরপর আসো 3 নম্বর কি বলতেছে, 3 নম্বর বলতেছে কোনটি আইসো ইলেকট্রনিক সেট, আইসো ইলেকট্রন মানে হচ্ছে সবগুলাতে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে, আমাকে সেটা বলছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কোনটি আইসো ইলেকট্রনিক সেট আমাকে জিজ্ঞেস করছে। ওকে, এখন তো আমরা প্রথম আসি, দেখো পটাশিয়াম ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম কত ভাইয়া, ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে এখানে প্লাস প্লাস থাকলে কি বাদ দিতে হয়, প্লাস থাকলে কি ভাইয়া বাদ দিতে হয়, তার মানে এখানে হচ্ছে এটা তো আমি পাচ্ছি 18টি। দেখো পটাশিয়াম তাহলে 19, তারপর হচ্ছে প্লাস, তার মানে বাদ দিতে মানে কত 18। ওকে, এবার হচ্ছে ক্লোরিন, তাহলে ক্লোরিন কত, ক্লোরিন কিছু নেই, তার মানে ক্লোরিন হচ্ছে 17। ঠিক আছে, এরপর দেখো সালফার 16, তাহলে মাইনাস থাকলে যোগ করতে, তার মানে সালফার 16 যোগ 2 18, তার মানে হচ্ছে 18, তার মানে এটা কি হয় না, এখানে হচ্ছে 3টে 18 কিন্তু একটা 17, তার মানে এটা 9। এরপর আসো বি, দেখো ফ্লোরিন তোমার হচ্ছে 9, ঠিক আছে, 9 মাইনাস থাকলে কি করে যোগ করতে হয়, তার মানে 9 আর 1 কত হবে 10 হবে, তাই না। ওকে, সোডিয়াম হচ্ছে 11, তাহলে 11 কি প্লাস থাকলে একটা বাদ দিতে হয়, তার মানে কি 10, তাই না। ওকে, অক্সিজেন হচ্ছে কত 8, তাহলে যেহেতু -11 আছে তাহলে 28 সাথে 2 যোগ করলে তোমার কত হবে 10 হবে, তাই না। ওকে, এরপর আসে কার্বনের কত, কার্বন হচ্ছে 6, তাহলে -11 4টা আছে, তার মানে টোটাল হচ্ছে 10, এই যে আমরা এখানে পেয়ে গেছি, তার মানে আইসি ইলেকট্রন মানে 10, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, সো আমরা সরি করতে হবে তোমাকে এই বি। ঠিক আছে, বি হচ্ছে আমার সরি করতে হবে, বাকি একটা হবে না, তুমি সেলটা করে দেখতে পারো। ঠিক আছে, ওকে, এরপর আসো 4 নম্বর। 4 নম্বরটি কি বলতেছে, 4 নম্বরটা বলতেছে কোন অরবিটালটি অসম্ভব, মানে কোন অরবিটালটি অসম্ভব। দেখো 1s2 2p 2p, তারপর হচ্ছে 3d 3p, আমরা একটা জিনিস মনে রাখি ss ps ps dps dps, ঠিক আছে আমরা মনে রাখি। ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 মনে রাখি। ঠিক আছে, এক্ষেত্রে দেখো 2p কিন্তু হয়, 3d কিন্তু হয়। ঠিক আছে, দেখো 4f হয়, কিন্তু f শুরু হয় কোথা থেকে, 4fটা মনে রাখবা, s কিন্তু 1s থেকে শুরু হয়, এবং ফি শুরু হয় তোমার 2 থেকে, অর্থাৎ 2p থেকে, এবং এসপি ডি শুরু হয় তোমার 3d থেকে, এবং এফ শুরু হয় তোমার 4f থেকে, বুঝছো। তার মানে এর আগে যেমন 2 ফির আগে কি 1 ফি, তার মানে 1 ফি জীবনও সম্ভব নয়। এরপর 3ডির আগে কি 1d 2d, 1d 2d এগুলো জীবনে সম্ভব নয়। 4f এর আগে কি, 4f এর আগে হচ্ছে তোমার কি 3f, তারপর হচ্ছে 2f, তারপর হচ্ছে 1f, তার মানে এগুলো জীবনও কি নয়, সম্ভব নয়। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি বুঝেছি। এক্ষেত্রে আমার সেটা রাইট অ্যান্সার কত, তাহলে 3f জীবনও সম্ভব নয়, সো আমার রাইট অ্যান্সার কি 3f হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো 3 ক্ষেত্রে কি, দেখো আরেকটা ব্যবহার করা যায়, n = যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে কি কি আছে, দেখো তো এস ফি ডি আছে, এস ফি ডি আছে। ঠিক আছে, তাহলে 1s 2 ফি 3d, ঠিক আছে, এগুলো আছে, কারণ কিন্তু 3f এর কোনো সম্ভাবনা নাই। আশা করি বুঝেছি। আচ্ছা, এরপর আসছে 5 নম্বরটা। 5 নম্বর কি বলতেছে, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকৃত শক্তির তরঙ্গদৈর্ঘ্য কত, সেটা আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী লাইম্যান মানে কি, প্রথম যেটা সেটা হচ্ছে তোমার কি লাইম্যান, তারপর কি বামার, লাইম্যান বামার, প্যাচেন্ট ব্র্যাকেট ফোনস, ঠিক আছে, এগুলো আর কি, এগুলো কিন্তু আমরা সিলেক্টেড ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। ঠিক আছে, সেটা তারপরে তুমি মনে রাখবা, তাহলে প্রথম হচ্ছে লাইম্যান, তারপর তোমার কি বামার, তারপর হচ্ছে প্যাচেন্ট ব্র্যাকেট ফোনস। ঠিক আছে, ওকে, ছন্দটা কি ছন্দ আছে, লাল বাজারের ফাঁসের বাঁকে ফুল ফুটছে। ঠিক আছে, লাল বাজারের পাশের বাঁকে ফুল ফুটছে, মনে হচ্ছে লাল থেকে হচ্ছে লাইম্যান, তারপর বাজার থেকে হচ্ছে তোমার কি বামার, তারপর তোমার পাশের থেকে হচ্ছে প্যাচেন্ট, বাঁকে থেকে হচ্ছে তোমার ব্র্যাকেট, এবং ফুল থেকে মনে রাখবা প্যাচেন্ট। ঠিক আছে, ওকে, এখানে কিন্তু লাইম্যান থেকে লাইম্যান n = কত হবে, n = হবে 1। সিরিজের রেখা বর্ণালীর চতুর্থ, তার মানে n2 = কি হবে, n2 = হবে 4, তাই না। ওকে, তাহলে বলছে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা কত, সেটা আমাকে জিজ্ঞেস করছে। ওকে, তাহলে তরঙ্গ সংখ্যা আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, এই যে তরঙ্গ সংখ্যা, এটা হবে যেটাকে আমরা f দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তরঙ্গ সংখ্যা হবে তোমার কি আর এস, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কি 1/n1² মাইনাস 1/n2², এটা না। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সূত্র। আর এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল আমরা লিখতে পারি 1/λ, তাই না। এফ ইকুয়াল আমরা কি 1/λও কি করতে পারি, লিখতে পারি, তাই না। ওকে, এরপর জাস্ট এখানে আমরা মানগুলো বসাই দিব। দেখো তাহলে 1/λ = তাহলে আমরা আর এস এর ভ্যালুটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই ভ্যালুটা কত, 10.97 × 10⁶, ঠিক আছে, এটা হচ্ছে কি 10.97 × 10⁶, না হয় সেন্টিমিটার যদি মনে রাখো কি 10 6 7 8 9, এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1, ঠিক আছে, আর না হয়তো মিটার করলে তাহলে এটা হবে 10.97 10/10⁶। ওকে, এরপর আসো 1/n1 এর ভ্যালু কত, n1 এর ভ্যালু তো 1, তার মানে হচ্ছে 1² মাইনাস n2 এর ভ্যালু হচ্ছে তোমার কত, n2 এর ভ্যালু হচ্ছে 4², তাই না। ওকে, তাহলে এখান থেকে 1/λ আমি কি লিখতে পারি, 1/λ হবে 10.97 × 10⁶, তার মানে হচ্ছে 1/1² মানে হচ্ছে 1, তারপর মাইনাস 1/4² মানে কত 16, তাই না। ওকে, তাহলে এখান থেকে আমি আর ক্যালকুলেট করি, তাহলে কি লিখতে পারবো, লিখতে পারবো হচ্ছে
97 ইন্টু 10⁻6 ইন্টু হচ্ছে আমি যদি লসাগু নিই তাহলে এখানে থাকবে 16 আর উপরে থাকবে তোমার কি 50, তাই না? ওকে, এটা হচ্ছে 1/λ ভ্যালু। এখন আমার বলছে তরঙ্গ সংখ্যা আমাকে কত সেটা বের করতে বলছে, তাই না? ওকে, তাহলে এটা কিন্তু আমি লিখতে পারি কি, তাহলে যদি ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমার লাস্ট ভ্যালুটা তোমার আসবে হচ্ছে তোমার কত, এটা আসবে হচ্ছে তোমার এই যে 10.28 ইন্টু 10⁻6, এটা আমার লাস্ট ভ্যালুটা আসবে, ঠিক আছে? ক্যালকুলেটার করলে আমরা পাই যাবো, ঠিক আছে? এখন ক্যালকুলেটার ছাড়া কিন্তু করা, দেখো এই 16কে আমি মনে করি ধরে নিব 15, এই 10কে আমি ধরে নিব 10.97কে আমি ধরে নিব 10, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি 5 দ্বারা কাটি সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে 2, এটাকে 5 দ্বারা কাটলে সেক্ষেত্রে হবে 3, ঠিক আছে? এখন দেখো 3কে যদি আমি এটা কাটি সেক্ষেত্রে দেখো 3 5 15, এখন দেখো এই 5 দুগুণে 10, মানে 5 দুগুণে 10 আমার এটা আসছে, আর হচ্ছে তোমার কি 10⁻6, ঠিক আছে? আসলে খুব কাছাকাছি মান দিবে না, একটু দূরে মান দিবে, তাহলে ইজিলি তুমি কি করবা, সলভ করে আসতে পারো। এরপর আসলে 6 নম্বর কি বলতেছে, 6 নম্বর হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, ঠিক আছে? হুন্ডের নিয়ম অনুযায়ী করছে কোন ইলেকট্রন বিন্যাসটা আমার সঠিক সেটা জিজ্ঞেস করছে। হুন্ডের নিয়মটা কি? হুন্ডের নিয়মটা হচ্ছে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক বিযুক্ত অবস্থায় অবস্থান করবে, ঠিক আছে? এবং একই স্পিন করবে। তাহলে কি, তাহলে হুন্ডে নিতে হচ্ছে কি ইলেকট্রনগুলো মানে শক্তি স্তরে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন সর্বদা তারা একমুখী হয়, কি হয়, একমুখী হয় এবং সর্বোচ্চ সংখ্যা বিজুট অবস্থায় থাকে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে সব থেকে কোথায় আছে, দেখো বিজুট অবস্থায় আছে, তাহলে তোমার এখানে দেখো 1s2 2s2 2v x2 2v y1 2vz1, এখানে 2 1 0, তাহলে এখানে কি বিজুট অবস্থা নেই এবং একই মুখী নেই। এখানে দেখো 2 0 0 1 2, তার মানে একই সেম নাই, অর্থাৎ একটি নাই এবং বিজুট নাই, সব কিন্তু জুট আছে। এখানে দেখো এখানে জুট আছে, তার মানে এখানেও জুট আছে, এখানেও জুট আছে, এখানেও জুট, তার মানে এটাও সম্ভব নয়, এটাও সম্ভব নয়, এটাও সম্ভব। তাহলে এই যে দেখো এখানে x1 y1 z1, তার মানে হচ্ছে এখানে আছে বিজুট অবস্থা, এটা হচ্ছে আমার কি সঠিক উত্তর। ওকে, এরপর আসে 7 নম্বর কি বলতেছে, এমআরআই প্রযুক্তিতে কোন বর্ণালীমিতিক পদ্ধতি প্রয়োগ করা হয়? এমআরআই পদ্ধতি আমরা সবাই জানি হচ্ছে এনএমআর, এমআরআই পদ্ধতিতে এনএমআর বর্ণালীমিতিক পদ্ধতিটা প্রয়োগ করা, এটা মুখস্থ রাখতে, ঠিক আছে? আর ইউবি হচ্ছে তোমার কি ওই যে জাল নোট শনাক্তকরণের ক্ষেত্রে আমার কি ইউবির আমরা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে সঠিক উত্তর কি এনএমআর। মনে রাখবো এমআরআই যেখানে আছে সেখানে সঠিক উত্তর হচ্ছে এনএমআর রিলেটেড, ঠিক আছে? ওকে, এরপর আসুন 9 নম্বর কি বলতেছে, অ্যালুমিনিয়াম মৌলের 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যা আছে, যেমন n প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক সংখ্যা দিচ্ছে। এখন বলছে কোনটি সঠিক, ঠিক আছে? অর্থাৎ n এর ভ্যালু কত, তারপর হচ্ছে l এর ভ্যালু কত, m এর ভ্যালু দেবো, আছে কি সেটা তোমার 3p1। তাহলে এখান থেকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা ইজিলি বের করা যায়, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n। এরপর হচ্ছে l এর মান কত, এর থেকে l এর মান হচ্ছে তোমার যে ফি, তাহলে ফি মানে আমরা কি বলি s ফি ডি এফ, তাই না? তাহলে এস এর ক্ষেত্রে কি 1, আর ফির ক্ষেত্রে হচ্ছে তোমার সরি এস এর ক্ষেত্রে 0, ফির ক্ষেত্রে হবে 1, ডির ক্ষেত্রে হবে 2 এবং এফ এর ক্ষেত্রে হবে 3। সো এখানে আমার ফির ভ্যালু কত, ফির ক্ষেত্রে হবে তোমার 1, তার মানে আমি 3 1 পাইছি। 3 1 কোথায় আছে, এই যে এখানে আছে 3 1 এখানে আছে। এরপর তুমি এই যে 1 আছে, তার মানে তোমার কি ম্যাগনেটিক সংখ্যা তোমার কি 1, তার মানে এখানে এম এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি কত 1, তার মানে 3 1 1 কোথায় আছে, এই যে ফার্স্টে আছে দেখো 3 1 1, তাহলে একদম ইজিলি বের করা যায়। ওকে, এরপর আসো তোমার কি 9 নম্বর পরে 10 নম্বর চলে যায়। 10 নম্বর কই, এই যে 10 নম্বর কি বলতেছে, 10 নম্বর বলতেছে হিলিয়াম আয়নের সাথে প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। হিলিয়াম আয়ন এর প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত সেটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? ওকে, তাহলে সেক্ষেত্রে কি শক্তির পাত্রের ক্ষেত্রে আমার 5টি করতে হবে। আমরা শক্তির পাত্রের সূত্র জানি কি, সেটা হচ্ছে কি ডেল্টা ইকুয়াল টু তোমার কি শক্তির পার্থক্য হতে হবে এইচ বি, ঠিক আছে? অর্থাৎ এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা ভ্যালু তো আমাকে দেয় নাই, সো আমাকে ক্ষেত্রে 5টে ল্যামডা ভ্যালুটা বের করতে হবে। ওকে, ল্যামডা ভ্যালু করতে আমরা সূত্র জানি কি তরঙ্গ সংখ্যা বা 1/λ ইকুয়াল টু আমরা সূত্র জানি কি আর এস, তারপর হচ্ছে তোমার কি 1/n1² মাইনাস 1/n2², এটা না? ওকে, তাহলে এখান থেকে ঠিক সেমভাবে আমরা যদি ম্যাথ বের করি সেক্ষেত্রে কি হয় আর এস এর ভ্যালু আমরা সবাই জানি, যেহেতু এখানে মিটার দিছে সো এগুলো অ্যান্সারগুলো মিটার দিছে, আমি মিটারে করবো, ঠিক আছে? মিটারের ক্ষেত্রে আমার আর এস এর ভ্যালুটা কত আসবে সেটা হচ্ছে তোমাকে আমি আর এস যদি রেখে দিই সেক্ষেত্রে কি আর এস এবং 1 প্রথম এবং দ্বিতীয়, তার মানে n1 সমান 1 এবং n2 সমান হবে তোমার 2, অর্থাৎ 2 দুগুণ হচ্ছে তোমার কত 4 হয়, ঠিক আছে? এইটা যদি আমি আরেকটু শুরু করি সেক্ষেত্রে কি আসবে আর এস ইন্টু হচ্ছে তোমার কি লসাগু নিলে তাহলে 4, এখানে হবে তোমার কি 4 গেছে, আর থেকে 3, তার মানে 3/4, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হচ্ছে তোমার ল্যামডার ভ্যালু, তাহলে 1/λ ভ্যালু হচ্ছে এটা, সুতরাং ল্যামডা ভ্যালু কি হবে, এখান থেকে ল্যামডার ভ্যালু বা তরঙ্গ দৈর্ঘ্য ভ্যালু হবে 4/3 আর এস, ঠিক আছে? অর্থাৎ 4/3 আর এস, এটা হচ্ছে তোমার কি ল্যামডা ভ্যালু। তাহলে আমি জাস্ট ল্যামডা ভ্যালুটা পেয়ে গেছি, এখানে জাস্ট আমরা মানগুলো বসে দেখো এস এর ভ্যালু আমরা সবাই জানি 6.626, ঠিক আছে? এইটা আমরা এস এর ভ্যালু 6.62 ইন্টু 10⁻34 ইন্টু তোমার কি আলুর ব্যাগ কত আমরা আলুর জানি 3 × 10⁸, তাই না? ওকে, এবং তোমার কি ল্যামডা ভ্যালু দেওয়া আছে, ল্যামডা হচ্ছে তোমার কি আমি পেয়ে গেছি 4/3 আর এস, ঠিক আছে? আমি এটা পেয়ে গেছি, ঠিক আছে? এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি দেখো
যেহেতু এখানে আমি একদম শর্টকাট করে দিচ্ছি, আমি ক্যালকুলেট করে দিচ্ছি, ক্যালকুলেটর ছাড়া কিন্তু ইজিলি সেটা করা যায়, ঠিক আছে। ওকে, তো আমি যদি ক্যালকুলেট করি একদম আর এস এর ভ্যালুটা বসাই, সেক্ষেত্রে আমার আসবে কত, আমার ভ্যালুটা আসবে হচ্ছে তোমার 10.06 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। ওকে, দেখি 10.06 ইলেকট্রন ভোল্ট, তাহলে এখানে 10.06 করতেছে যে 10.06 বা ডিরেক্ট হুবহু সেম আসবে তা কোনো কথা না, যে কাছাকাছি মান, তার 10.2 হবে আমার এখানে স্টাডি করতে হবে। ওকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে বেশ কয়েকটা ম্যাথ আসছে কিন্তু। এরপর আসে 11 নম্বর টপিক। 11 নম্বরটা কি বলতেছে, পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে। আমাকে বলছে কি পরমাণুতে আমি অরবিটাল ধারণা পাবো কোন থেকে, সেটা হচ্ছে তোমার কি, তো আমি পাবো হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা থেকে। তারপর তোমার কি বুর পরমাণু মডেল, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, একটা হচ্ছে হাব্বান নীতি, ঠিক আছে। আমি পরমাণুতে অরবিটাল ধারণা পাবো হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা থেকে, ঠিক আছে। কোয়ান্টাম বলবিদ্যাতে কীভাবে আমি আমার এই পরমাণু অরবিটালের সম্পর্কে ধারণা পাবো, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে তোমার কি বুর পরমাণু মডেল, তোমার কি বুর পরমাণু হচ্ছে অরবিটের ধারণা, আমি বুর পরমাণুতে কীভাবে এখান থেকে ভাবো হচ্ছে অরবিটের ধারণা, অরবিটের ধারণা পাবো হচ্ছে আমি বুর পরমাণু মডেল থেকে, আর অরবিটালের ধারণা পাবো হচ্ছে আমি কীভাবে কোয়ান্টাম বলবিদ্যা থেকে, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম বলবিদ্যা থেকে আমি পাবো হচ্ছে তোমার কি এই অরবিটালের ধারণা, আর তোমার ওই বুর পরমাণু মডেল থেকে পাবো তোমার কি অরবিটের ধারণা, আর রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমি নিউক্লিয়াসের যে আবিষ্কার হয়েছে সেটা আমি জানছি, নিউক্লিয়াসের অবস্থান কোথায় সেটা জানা যায়, ঠিক আছে। ওকে, এরপর আর আহ্বান নীতিটা মানে আহ্বান নীতির মাধ্যমে হচ্ছে তোমার কি এই যে তোমার অরবিটাল পরমাণুর অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো কীভাবে সাজানো আছে, ঠিক আছে, বা কীভাবে বসে সেই সম্পর্কে আমি ধারণা পাবো তোমাকে আহ্বান নীতি থেকে, ঠিক আছে। ওকে, এরপর আসে 12 নম্বর কি 12 নম্বর হচ্ছে নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতে পারে। এটা হচ্ছে তোমার কি নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়নটি কীভাবে শনাক্ত করা যায়, ঠিক আছে। ওকে, নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করে সেটা হচ্ছে তোমার কি NH4, ঠিক আছে। NH4 প্লাস বা অ্যামোনিয়া আয়ন, এটা তোমার কি নেসলার দ্রবণ দ্বারা কীভাবে শনাক্ত করা যায়, ঠিক আছে। ওকে, তো নেসলার দ্রবণ দ্বারা NH4 প্লাস এটা আমি কী করবো শনাক্ত করতে পারবো, ঠিক আছে। ওকে, এরপর আসে তাহলে ভাই কপার CO2 প্লাসে আয়োডাইড লবণ শনাক্ত করা যায়, এই CO2 প্লাস দিয়ে আমি কীভাবে কপার 2 প্লাস দিয়ে আমি হচ্ছে আয়োডাইড লবণ শনাক্ত করতে পারবো, ঠিক আছে। আয়োডাইড দ্রবণ শনাক্তের ক্ষেত্রে আমার কি তোমার কি CO2 প্লাস বা কপার 2 প্লাস এর প্রয়োজন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপর কী অ্যালুমিনিয়াম 3 প্লাস, আচ্ছা অ্যালুমিনিয়াম 3 প্লাস কী এলিমেন্ট হচ্ছে তোমার কি অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে আমি হচ্ছে OH, ঠিক আছে, অর্থাৎ এই OH আয়ন বা তোমার ক্ষারীয় দ্রবণ শনাক্ত করা যায়, ঠিক আছে। OH আয়ন বা ক্ষারীয় দ্রবণ বা কী ক্ষারীয় দ্রবণ শনাক্ত করা যায়, তার মানে কপার 2 প্লাস থেকে হচ্ছে আয়োডাইড দ্রবণ শনাক্ত করা যায়, আর অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে তোমার কি OH আয়ন বা তোমার ক্ষারীয় দ্রবণ শনাক্ত করা যায়, ঠিক আছে। বাকি আছে কোনটি সোডিয়াম প্লাস, ঠিক আছে। ওকে, এই সোডিয়াম প্লাস হচ্ছে মানে শিকা পরীক্ষা, এদের দ্বারা কোনো কিছু শনাক্ত কোনো দ্রবণ শনাক্ত করা যায় মূলত কারণ শিকা পরীক্ষা এটা উৎপন্ন হয়, ঠিক আছে। শিকা পরীক্ষার ক্ষেত্রে এই সোডিয়াম প্লাসটা উৎপন্ন হয়, এক্ষেত্রে তোমার কি কোনো দ্রবণ এটা দিয়ে কোনো দ্রবণ শনাক্ত করা যায় না, ঠিক আছে। ওকে, এরপর আসো 13 নম্বর কি বিজুট ইলেকট্রনযুক্ত অণু কোনটি। দেখো বিজুট ইলেকট্রনযুক্ত অণু মানে এখানে কোথায় ইলেকট্রন সংখ্যা তোমার কি আছে বিজুট আছে, ঠিক আছে। দেখো NO, তাহলে NO হচ্ছে তোমার কত, নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে তোমার 7 আর অক্সিজেন হচ্ছে 8, তার মানে কত 7 প্লাস 8 তার মানে কত 15, তাই না। ওকে, এরপর হচ্ছে অক্সিজেন মান হচ্ছে 8টি করে, তাহলে ইন্টু হচ্ছে 2 পরমাণু 2টি, তার মানে হচ্ছে 16টি। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন কয়টি, কার্বন হচ্ছে তোমার কি 6টি ইলেকট্রন আছে, তারপর হচ্ছে তোমার অক্সিজেন হচ্ছে 8টি করে 2টি পরমাণু, মানে 8 দুগুণ 16, তাহলে 16 যোগ 6 তার মানে কত হবে তোমার কত হবে 22 হবে। ওকে, এরপর হচ্ছে হাইড্রোজেন কত ভাইয়া 1/2, হাইড্রোজেন হচ্ছে 1/2, তার মানে কত 2টি। দেখো এটা তো জুট, কার্বন ডাইঅক্সাইডের জুট, অক্সিজেন জুট, তার মানে বিজুট কোথায় NO-তে, তার মানে NO হচ্ছে আমার এখানে বিজুট ইলেকট্রনযুক্ত অণু, ঠিক আছে। আশা করি বুঝেছি। এরপর আসো 14 নম্বর কি বলতেছে MgOH2 এর দ্রব্যতা গুণাঙ্ক 2 × 10⁻11 আমাকে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এখন বলছে দ্রবণের pH যদি 10 হলে তাতে ম্যাগনেসিয়াম 2 প্লাস বা ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা কত সেটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করছে ম্যাগনেসিয়াম MgOH2 এর দ্রব্যতা গুণাঙ্ক দেওয়া আছে এবং দ্রবণের pH দেওয়া আছে, বলছে ম্যাগনেসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা কত হবে আমাকে সেটা দেওয়া আছে। ওকে, আচ্ছা এটা একটু তাহলে প্রথমে কি দ্রব্যতা গুণাঙ্ক KSP কোডটা আমি লিখতে পারি, এখান থেকে আমি KSP কোডটা আমি লিখতে পারি, KSP যেহেতু ম্যাগনেসিয়াম OH তার মানে হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস ইন্টু হচ্ছে তোমার কি এই OH মাইনাস, তাই না। ওকে, এই দুটো আমি লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমার লাগতো এই যে ম্যাগনেসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা কত সেটা আমাকে বের করতে হবে, তাই না। ওকে, তাহলে এখান থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা হবে তোমার কি উপরে হবে KSP এর ভ্যালু আর নিচে হবে তোমার কি OH মাইনাস, ঠিক আছে। ওকে, তাহলে আমার KSP ভ্যালু আমাকে দেওয়া আছে কিন্তু OH এর ভ্যালুটা OH মাইনাসের ঘনমাত্রাটা আমাকে দেওয়া নেই, তাহলে ওইটা আমাকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে বের করি। দেখো এখানে আমাকে একটা ভ্যালু দিয়েছে pH দেওয়া আছে, pH কত দেওয়া আছে 10, তার মানে কি আমরা একটা সূত্র জানি pH = -log
হাইড্রোজেন H প্লাস, ঠিক আছে, এটা আমি সূত্র জানি, ঠিক আছে। এখান থেকে আমি একটু লিখতে পারি, সেখান থেকে লিখতে পারি হচ্ছে তোমার কি এই 14 প্লাস লগ তোমার হচ্ছে OH মাইনাস, ঠিক আছে। অর্থাৎ আমি মাইনাস লগ H প্লাসকে 14 প্লাস OH মাইনাস আকারও তোমার কী করতে হবে লিখতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমার লাগতেছে কার মান এই লগ OH, অর্থাৎ এই তোমার হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা আমার বের করতে হবে, তাই না। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, লিখতে পারবো লগ OH বা অক্সাইড আয়ন ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, এটা আমি লিখতে পারবো হচ্ছে এই যে 14, ঠিক আছে, এই -14 হয়ে যাবে, তারপরে তোমার কি মাইনাস লগটার দিকে আসলে প্লাস আকার হতো, মানে প্লাস লগ H প্লাস আমি এভাবে লিখতে পারবো, ঠিক আছে। ওকে, এখন জাস্ট আমরা মানগুলো বসাবো, দেখো -14 প্লাস লগ H প্লাস, তার মানে H প্লাসের ডাবল গুণক আমার দেওয়া আছে 2 × 10⁻11, ঠিক আছে। ওকে, এবং লগ H প্লাসের ক্ষেত্রে কি, সরি এটা হচ্ছে তোমার কি OH মাইনাস না, OH মাইনাস, তাহলে ফিএস ইকুয়াল টু, ঠিক আছে, এটা লিখতে হবে ফিএস, এটা হচ্ছে ফিএস। ওকে, যে ফিএস এটা, তাহলে ফিএস ইকুয়াল আমাকে লিখতে পারি 40 প্লাস লগ OH মাইনাস না। ওকে, তাহলে সেখান থেকে আমি লগ OH প্লাস ইকুয়াল আমি লিখতে পারি হচ্ছে তোমার কি ফিএস -14, পিএস -14 আমি সেটা লিখতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে -40 প্লাস ফিএস কত দেওয়া আছে আমাকে, ফিএস দেওয়া আছে 10। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু আমি কত পাচ্ছি, -14 থেকে 10 হয়, তাহলে হবে -4 পাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে OH এর হবে তোমার কি, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা যদি আমি বের করি সেক্ষেত্রে আমার আসবে কত, এই যে যদি লগকে আমি তুলে বলি সেটা এখানে 10 ইন্টু করা যায়, ঠিক আছে। লগকে যদি আমি তুলে বেরি সেটা 10 হয়, যেমন এই দিকেরটা তোমার কত যায় উপরে চলে যায়, মানে এখান থেকে হবে 10⁻4। তাহলে আমি অক্সাইড আয়নের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পাইছি 10⁻4, জাস্ট আমি এখানে আবার কী করবো মানগুলো বসাবো। ওকে, তাহলে ক্যাসপি ভ্যালু হচ্ছে 2 × 10⁻11, তাই না। ওকে, ডিভাইডেড বাই তোমার এটার ভ্যালু কত বস্তু OH আয়নের, এটা হচ্ছে তোমার 10⁻4। ওকে, 10⁻4। আচ্ছা, তাহলে দেখো 10⁻4 যদি আমি উপরে যাই তাহলে সেটা কি হচ্ছে প্লাস আকারে যাবে, তার মানে এখানে মাইনাস আকারে ছিল, তাহলে বাকি 4টা বিয়োগ করে, তাহলে 11 থেকে যদি 4 বিয়োগ করে তাহলে কত হয় 7, তাহলে আমি ভ্যালুটা পাচ্ছি 2 × 10⁻7। তাহলে এটাই হচ্ছে আমার কি ভাইয়া এই ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা, আশা করি বুঝেছি, ঠিক আছে। ওকে, এরপর আসো 15 নম্বর। 15 নম্বর কি বলতেছে, 15 নম্বর বলতেছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাচেন সিরিজের জন্য কোনটি সঠিক। তাহলে এই প্যাচেন মানে কত, একটু আগে আমি একটা বলছিলাম, সেটা কি লাল বাজারে পাশের বাঁকে পুল পড়ছে, দেখো লাল বাজারে পাশের বাঁকে ফুটলো পুল, ঠিক আছে, ফুটলো পুল, ঠিক আছে। লা থেকে মনে করবা লাইমেন, আর বাজার থেকে মনে করবা বামার, পাশে থেকে মনে করবা প্যাচেন, ঠিক আছে, পাচ্ছেন। তারপর বাঁকা থেকে মনে করবা লাইমেন বামার, পাচ্ছেন ব্রাকেট, এখান থেকে মনে কি ব্রাকেট, ঠিক আছে। আর ফুল থেকে মনে করবা ফুনস, ঠিক আছে। ওকে, তাহলে কি লাল থেকে হচ্ছে লাইমেন, বাজার থেকে হচ্ছে বামার, প্যাচেন থেকে বামার, তার কাছে লাইমেন মানে হচ্ছে 1, বামার মানে 2, প্যাচেন মানে হচ্ছে 3, আর ব্রাকেট মানে হচ্ছে 4, আর পুনস মানে হচ্ছে 5। তাহলে দেখো আমি বলছি কি কোন সিরিজ বলছে, আমাকে বলছে প্যাচেন সিরিজ, তাহলে প্যাচেন সিরিজ মানে কত, সেটা হচ্ছে তোমার কত n = কত হবে 3 হবে, তার মানে আমি n = কত পেয়ে গেছি, n = 3 পেয়ে গেছি। তাহলে বলছে n = 3 এর জন্য কোন ডিজিট, দেখেন 3 কোথায় আছে, তাহলে n1 আছে না, মানে এটা বাদ, n1 বাদ, এটাও বাদ, n2 এটাও বাদ, তাহলে n1 এখানে কত 3, তাই না। ওকে, তোমার কি হাইড্রোজেনের ক্ষেত্রে বলছে, তাই না, কি বলছে তোমাকে বলছে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে n1 = কত হবে, n1 = 1 হবে, ঠিক আছে, n1 = হবে 1, সরি এখানে তোমার কি n1 = 1 হবে, তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা বাদ, n = 2 হবে না, n1 = 3ও হবে না, n = হবে তোমার কি 1, ঠিক আছে। এবার দেখো তাহলে কি পাচ্ছেন, মানে n = কি 3 পাচ্ছেন, তাহলে n = 3 এটাও বাদ, তার মানে এটাও বাদ, n = 3 এটা আছে, মানে এটা আছে, দুইটা আছে। তাহলে এরপর তোমার n2 = কি হবে, 3 এর পরবর্তী যেগুলো আছে সেগুলো হবে, তার মানে 1 2 জীবনে হবে না, তাহলে n2 = হবে 4 এবং 5, ঠিক আছে। সো আমার এটাও বাদ, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে কি এটা, ঠিক আছে। এটা যেহেতু ফার্স্ট সেন বলছে, আর যদি আমাকে বলতো তাহলে লাইমেন, তাহলে সেক্ষেত্রে তোমার কি 1 হতো, n1 = 1, n2 = 2 3 হতো, ঠিক আছে। আর যদি বামার বলতো n1 = 2 এবং n2 = 3 এবং 4। ওকে, আশা করি বুঝেছি। আচ্ছা, এরপর আসো 18 নম্বর। 18 নম্বর কি বলতেছে, 18 নম্বর বলতেছে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক আমাকে সেটা জিজ্ঞেস করছে। আচ্ছা, তাহলে জিঙ্ক কি, কুবার নিকেল কপার জিঙ্ক আমার 30 2+ মানে কি দুইটা কমে যাবে, তার মানে হবে 28, তাহলে আর্গন হচ্ছে কত 18, এখানে 3 টাইম মানে কত 18, তার মানে 18 + 10, তার মানে এটাতে আমি কি পাচ্ছি 28 পাচ্ছি, আমার এখানে হচ্ছে কি এটাই হচ্ছে আমার সঠিক করতে, তাহলে বাকিগুলো আমার দরকার নেই, বাকিগুলো আমরা পারবো যদি করে দেখি সেক্ষেত্রে কিন্তু মিলবে না, ঠিক আছে। ওকে, তারপর আসো, তাহলে 18 নম্বরটা বুঝছি। এরপর আসো 19 নম্বর। ওকে, 19 নম্বর কি বলতেছে, 19 নম্বর বলতেছে দুটি ভিন্ন তরলে কোনো দ্রবের
দ্রাব্যতার মাত্রা কম ও বেশি হলে ওই দ্রবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কিরূপে পৃথক করা যায়? অর্থাৎ দুটি ভিন্ন তরলের কোনো দ্রবের দ্রাব্যতার মাত্রা যদি একটু কম বেশি হয়, ঠিক আছে, একবার কম একবার বাড়ে এরকম হয়, তাহলে ওই দ্রবকে যদি আমি কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে আলাদা করি, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কী হবে? যদি সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে আমার কি দ্রাবক নিষ্কাশন, ঠিক আছে। যখন আমি কী করবো, কম দ্রাব্যতা বিশিষ্ট থেকে আমি তরলকে আলাদা করবো, তখন সেটা হবে তোমার সেটা হবে দ্রাবক নিষ্কাশন, ঠিক আছে। আশা করি বুঝেছো। ওকে, আচ্ছা। এরপর আসলে তোমার কি এখানে বাকি কি আছে? আংশিক পাতন, পাতন, নিম্নচাপ পাতন, ঠিক আছে। ওকে, আংশিক পাতন মানে কি? আংশিক পাতন তোমার কি পেট্রোলিয়াম থেকে বিভিন্ন তোমার কি অংশ আলাদা। তাহলে আংশিক পাতন মানে কি? পেট্রোলিয়াম থেকে বিভিন্ন অংশ আলাদা, ঠিক আছে। বিভিন্ন তোমার কি বিভিন্ন তোমার অংশ কি করতে আলাদা করতে আমি কি আংশিক পাতন, ঠিক আছে। বিভিন্ন অংশ আলাদা করতে আমার কি আংশিক পাতন আমরা ইউজ করবো, ঠিক আছে। পেট্রোলিয়াম থেকে বিভিন্ন অংশ আলাদা করতে আমি কি আংশিক পাতন ইউজ করবো। এরপর হচ্ছে তোমার কি পাতন, ঠিক আছে। পাতন মানে কি? তোমার লবণ পানি থেকে বিশুদ্ধ পানি আলাদা করতে কি সেটা হবে তোমার পাতন। কি থেকে? লবণ পানি থেকে লবণ পানি থেকে বিশুদ্ধ পানিকে কী করবো? আলাদা করবো। বিশুদ্ধ পানি আলাদা। তাহলে লবণ পানি থেকে যখন আমি বিশুদ্ধ পানিকে আলাদা করবো, তখন সেক্ষেত্রে আমার কি পাতন হবে। আর যখন পেট্রোলিয়াম থেকে বিভিন্ন অংশ আলাদা করবো, তখন সেটা হবে তোমার কি আংশিক পাতন, ঠিক আছে। এরপর হচ্ছে নিম্নচাপ পাতন। কি? ভারী তেল বা পেট্রোলিয়াম থেকে কোনো কিছু আলাদা করলে সেটা কি নিম্নচাপ পাতন। তার মানে ভারী তেল থেকে কোনো কিছু আলাদা, ঠিক আছে। ভারী তেল থেকে কোনো কিছু যখন আমি আলাদা করবো, তখন সেখানে আমার কী হবে? সেখানে আমার হবে তোমার কি নিম্নচাপ পাতন, ঠিক আছে। ওকে, এরপর আসো এই 20 নম্বর কি বলতেছে? ক্রোমাটোগ্রাফিতে কয়টা পেজ আছে? ঠিক আছে, পেজ বা দশা আর কি। হ্যাঁ, পেজকে আমি বলি, এটাকে দশা বলা হয়। তাহলে ক্রোমাটোগ্রাফিতে কয়টি পেজ আছে? এটা হচ্ছে মুখোশটা একদম ইজি। দুটি পেজ আছে, একটা হচ্ছে সচল দশা আর একটা কি স্থির দশা। একটা হচ্ছে সচল দশা আর একটা হচ্ছে স্থির দশা, ঠিক আছে। একটা সচল দশা আর একটা হচ্ছে তোমার কি স্থির দশা। দুইটা পেজ আছে বা দুইটা দশা আছে। ওকে, এরপর আসে 21 নম্বর কি বলতেছে? পরমাণুর দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নিচের কোনটি হবে? আচ্ছা, কৌণিক ভরবেগ এম বি ইকুয়াল আমরা সূত্র জানি কি? কৌণিক ভরবেগ এম বি আর ইকুয়াল আমরা সূত্র জানি এন এস ডিভাইডেড বাই 2 পাই, ঠিক আছে। ওকে, এখন বলছে দ্বিতীয় কক্ষপথ, আমার এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু 2 হবে। তাহলে জাস্ট এন এর ভ্যালু 2 বসিয়ে দিয়ে এই টু কাটা, তাহলে এস বাই পাই। এস বাই পাই কোথায় আছে? এই যে এখানে আছে। বিটা হচ্ছে আমার এস বাই পাই, তাহলে এস বাই বিটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা। এরপর আসে অর্ধক্ষেপণের ক্ষেত্রে শর্ত, মানে কখন অর্ধেকে পড়বে, কখন অর্ধেকে পড়বে না। মনে রাখবা, অর্ধেকে তখনই পড়বে যখন আয়নিক গুণফলের ভ্যালুটা বেশি হবে, ঠিক আছে। যখন কেএসপি ভ্যালু থেকে তোমার কি কে আই ফির ভ্যালুটা বেশি হবে। দেখো প্রথমটাতে আছে আমার কে আই ফির ভ্যালু বেশি, সো এখানে আমার সঠিক উত্তর হবে তোমার কি এটা হচ্ছে তোমার কি এ, ঠিক আছে। অর্থাৎ আয়নিক গুণফলের ভ্যালু তোমার কি হবে? এই তোমার কেএসপির ভ্যালু থেকে কি হবে? বেশি হবে, ঠিক আছে। ওকে, অর্থাৎ দ্রাব্যতার গুণাঙ্ক থেকে বেশি হবে। এখন দেখো তাহলে বাকিগুলো কি? দেখো কেআইপি এবং কেএসপি, তার মানে এটা থাকবে সাম্য অবস্থা থাকবে। এখানে কোনো অর্ধেক বা কোনো কিছু হবে না। এখন তোমার কি সাম্য অবস্থা থাকবে, যখন দুইটার ভ্যালু কে আয়নিক গুণফল ভ্যালু এবং হচ্ছে তোমার কি দ্রাব্যতা গুণাঙ্ক ভ্যালু যখন সেম থাকবে, তখন সেটা সাম্য অবস্থায় থাকবে। আবার যখন তোমার কি দ্রাব্যতার গুণাঙ্ক বেশি হয়ে যাবে, তখন সেটা হবে তোমার কি অসম সত্য, ঠিক আছে। অসম সত্য হবে, ঠিক আছে। তো সম অবস্থা হবে না, তবে সেটা হবে কি অসম সত্য অবস্থা, ঠিক আছে। অর্থাৎ এখানে কি হবে? তোমার এই কোনো অর্ধক্ষেপ পড়বে না এবং সাম্য অবস্থায় থাকবে না, তোমার হচ্ছে অসম সত্য হবে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝেছি। আচ্ছা, অর্থাৎ দ্রাবণ কি অসম্পৃক্ত আমরা বলতে পারি, ঠিক আছে, অসম্পৃক্ত। ওকে, এরপর আসো 22 নম্বর। কোনো একটি প্রোটনের শক্তি 1 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। ওকে, তাহলে কি তরঙ্গ দৈর্ঘ্য, আমাকে তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা জিজ্ঞেস করছে, এবং শক্তি, তাহলে শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কিত ইকুয়েশন কি? সেটা হচ্ছে কি ইকুয়াল টু এস বি। এখান থেকে আমি লিখতে পারি কি ইকুয়াল টু এস সি ডিভাইডেড বাই ল্যামডা। এখন আমার বলছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডা ভ্যালু, তাহলে এখান থেকে আমি ল্যামডা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে তোমার কি এস সি ডিভাইডেড বাই ই, তাই না? ওকে, তাহলে এখন দেখো এস এর ভ্যালুটা কত? এস এর ভ্যালু আমরা সবাই জানি 6.62 ইন্টু 10^34, আর সি বলে আলোর বেগ আমরা সবাই জানি 3 ইন্টু 10^8, আর ই কত আছে? ই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। আর 1 ইলেকট্রন ভোল্ট মানে কি? 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10^19, তাই না? ওকে, এখন দেখো 1.6 আর এখানে হচ্ছে কত? 3। তাহলে মনে করো আমি 1.6কে কি ধরে নিলাম? 1.5 ধরে নিলাম, ঠিক আছে। 1.5 ধরলে কি হয়? তাহলে 1.5 আর 3 কাটলে কত? 2 হয়, তাই না? এখন দেখো 2 এর সাথে 6 গুণ করলে হয় 12, যেহেতু 6.6 কি হবে? 13 প্লাস হবে, তার মানে 13-এর মতো কিছু একটা আসবে। এখন আমরা এগুলো কাউন্ট করবো। দেখো এখানে আছে ইনভার্স 19, উপরে গেলে সেটা কি হয়ে যায়? প্লাস আকার হয়ে যায়। তার মানে -34 থেকে 19 চলে যাবে। -34 থেকে 19 চলে তাহলে কত হবে? তাহলে -34 থেকে 19 চলে যাবে, বাকি থাকবে কত? 15। এখন দেখো এখানে আছে 8, তাহলে 15 থেকে আরও কয়টা চলে যাবে? 8টা চলে যাবে, কি 7 থাকবে। 15 থেকে 8 চলে বাকি থাকবে 7, তার মানে 10/7। সো আমার বেলটা আসবে 13.something আসবে, ইন্টু হচ্ছে 10/7। এটা হচ্ছে আমার কি তোমার তরঙ্গ দৈর্ঘ্যের বেলু, ঠিক আছে। ওকে,
তো এরপর আসো, এরপর হচ্ছে তোমার কি 24 কি বলতেছে, NH4Cl এবং NH4OH এর জলীয় দ্রবণ দ্বারা নিম্নের কোন আয়ন অর্ধক্ষিপ্ত হবে? এটা মুখস্থ রেখে দিবা। NH4N এবং NH4OH এর জলীয় দ্রবণ দ্বারা তোমার অর্ধক্ষিপ্ত হবে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ হবে তোমার কি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্বারা কি হবে, অর্ধক্ষিপ্ত হবে, ঠিক আছে। ওকে, এরপর আসো 25 নম্বর। 25 নম্বর কি, 25 নম্বর বলতেছে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক কোনটি ব্যবহৃত হয়? টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহার করা হয় তোমার কি NIR, মনে রাখবা। মস্তিষ্কের তোমার টিউমার শনাক্তকরণে সর্বাধিক যেটি ব্যবহার করে সেই জিনিসটা হচ্ছে কি NIR, মুখস্থ রেখে দেবে, ঠিক আছে, মুখস্থের বিষয়। ওকে, এরপর আসো 26 নম্বর। ওকে, 26 নম্বর কি বলতেছে, 26 নম্বর বলতেছে পানিতে দ্রবণীয় লবণ কোনটি, মানে কোন লবণটি পানিতে দ্রবীভূত হয় সেটা আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, তাহলে পানিতে কখন দ্রবীভূত হয়? তাহলে আমরা জানি কি আয়নায়নের আকার যত বড়, ক্যাটায়ন আকার যত ছোট, ঠিক আছে। তাহলে তারা কি হয়, তত বেশি পোলারিটি, তাদের পোলারায়ন ক্ষমতা তত বেশি হয়, ঠিক আছে। ওই যে 5 নীতি অনুসারে অ্যানায়নের আকার যত বড়, অ্যানায়নের আকার যত বড়, ক্যাটায়নের আকার যত ছোট, ঠিক আছে। ওকে, এবং চার্জ যত বেশি তারা হয় তোমাকে, যে আমি দেখি এটা হচ্ছে কি অ্যানায়নের আকার যত বড়, ঠিক আছে। অ্যানায়নের আকার যত বড়, ঠিক আছে। ওকে, ফাজানো নিতে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট, ক্যাটায়নের আকার যত ছোট এবং চার্জ কি যত বেশি, চার্জ যত বেশি হয় তার কি হবে, তার তোমার পোলারায়ন ক্ষমতাটা তত বেশি হয় বা পোলারিটিটা তত বেশি হয়। আর তো পোলারিটি যত বেশি হলে তার কি পানিতে দ্রবণীয়তা কি তত বেশি হবে। এখন দেখো সবগুলো তোমার কাছে সিলভার প্লাস ফ্লোরিন মাইনাস, ঠিক আছে। সিলভার প্লাস এবং ফ্লোরিন মাইনাস, তার মানে ব্রোমিন মাইনাস, তারপর হচ্ছে ক্লোরিন মাইনাস, তারপর হচ্ছে আয়োডিন মাইনাস, তার মানে সবগুলো আমার কি আছে, তোমার হচ্ছে NaN আছে। তাহলে NaN আকার যত বড় হবে তার আকার, তার পোলারিটি তত বেশি হবে। দেখো দেখো সবার আকার কিন্তু সেম, ঠিক আছে। সো আকার দিয়ে আমরা কাউন্ট করতে পারবো না। এখন বলছে চার্জ, তাহলে চার্জ দেখে এখানে চার্জ একটা, এখানে চার্জ একটা, এখানে চার্জ একটা, এখানে চার্জ একটা, তা দিয়ে কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না যে তার কার পোলারিং ক্ষমতা বেশি বা কার পানিতে দ্রবণের ইয়েটা তত বেশি, এটা আমরা এটা নিয়ে কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। আচ্ছা, এখন দেখো কোনটির আকার সবচেয়ে ছোট, ঠিক আছে। দেখো ফ্লোরিন, ব্রোমিন আর ক্লোরিন আয়োডিনের ক্ষেত্রে কি ফ্লোরিন তোমার কি জলীয় দ্রবণে তোমার কি লবণ সবচেয়ে বেশি, অর্থাৎ পানিতে দ্রবণীয়তে সবচেয়ে বেশি লবণ হয় তোমার কি সিলভার ফ্লোরাইড, ঠিক আছে। ওকে, তাহলে সিলভার ফ্লোরাইডটা হচ্ছে তোমার কি, আমরা জানি কি বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায় আর উপর থেকে নিচে গেলে তোমার কি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি পায়, বৃদ্ধি পায়, ঠিক আছে। ওকে, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন তার মানে কি নিচ উপর থেকে নিচে আসছে, তার মানে ফ্লোরিনের আকার হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার কি ফ্লোরিন হবে আমার এখানে, সিলভার ফ্লোরাইড তোমার কি অ্যান্সার। ওকে, এরপর আসি 27 নম্বর। 27 নম্বর কি বলতেছে নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে, অর্থাৎ নিচের কোন অরবিটালের শক্তি কি সর্বনিম্ন হবে আমাকে সেটা জিজ্ঞেস করছে। তাহলে কি বলছে আমার এখানে হচ্ছে কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে, ঠিক আছে, সেটাই করছে। নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে। ওকে, তাহলে যার মান শূন্য হবে, কম হবে, তার শক্তি কম, আর যার মান বেশি হবে অর্থাৎ N+L এর মান, অর্থাৎ N+L এর মান যার বেশি হবে তার শক্তি তত বেশি, আর যার মান কম হবে তার শক্তি তত কম। এখন তো আমরা হিসেব করি, তাহলে 3D, তার মানে 3N মানে কত 3, আচ্ছা। SPD, D মানে কত 2, তার মানে কত আসে 5 আসে। এবার আসে পুর S, তার মানে N মানে 4, S মানে কত 0, তার মানে এখানে আসে পুর। এবার হচ্ছে কি N মানে হচ্ছে 4 আর P মানে SP মানে হচ্ছে 1, তার মানে এখানে আসছে কত 5, এখানে দেখো 3, তাহলে N মানে হচ্ছে 3 আর S মানে হচ্ছে 0, তার মানে আসছে কত 3। দেখো এখানে সবচেয়ে বেশি কোথায় আছে SPD, ঠিক আছে, 3 2 5, আর এখানে তোমার কি SP, তাহলে 4 + 1 এক্ষেত্রে তোমার কি 5 হবে, ঠিক আছে। এখন তোমার কি আহ্বানিত অনুসারে তোমার কি N এর ভ্যালু যার বেশি তার হচ্ছে তোমার শক্তি বেশি হবে যদি দুটোর N+L এর মান কি হয় সেম হয়, ঠিক আছে। এখন দেখো দুইটা এটা এবং এটা 3D SPD, ঠিক আছে, যেহেতু এইটা এবং এটার ভ্যালু সেম কিন্তু তাদের মধ্যে N এর ভ্যালু কার বেশি, 4 এর বেশি, এই যে এটার বেশি 4 ফিট, সো এখানে সবচেয়ে বেশি শক্তি কার হবে 4 ফিট হবে, ঠিক আছে। ওকে, এরপর আসো তোমার কি এই যে 29 নম্বর কি বলতেছে কোনো পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান, নিচের কোনটিতে ইলেকট্রন বা নিউট্রনের সংখ্যা সমান আমাকে মূলত সেটা কি করতে বলছে বের করতে বলছে, ঠিক আছে। ওকে, এখন দেখো 9 4, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত 5, তার মানে ইলেকট্রন আসছে কত 5 ইলেকট্রন সংখ্যা, আর প্রোটন সংখ্যা 4, তার মানে এটা না, এটা বাদ, সমান বলছে কিন্তু। এখন দেখো 19 থেকে 9 বিয়োগ করলে কত, 9 বিয়োগ তোমার 10, তার মানে ইলেকট্রন সংখ্যা 10 কিন্তু প্রোটন সংখ্যা 9, তার মানে এটাও বাদ। এরপর আসো 23, তাহলে দেখো প্রোটন সংখ্যা আছে 11, তার মানে নিউট্রন সংখ্যা 23 - 12, তার মানে কত 23 থেকে 11 গেলে কত তোমার হচ্ছে 12, তাহলে 12 এখানে প্লাস আঁকা, তাহলে একটা বাদ হবে, তাহলে 11 11 আছে। ওকে, এরপর এটাতে আসো, তাহলে 18 থেকে 8 বাদ করলে বিয়োগ করলে তোমার কি প্রোটন সংখ্যা হচ্ছে 8 আর নিউট্রন সংখ্যা কত হবে তোমার কি, এবং নিউট্রন সংখ্যা হবে তোমার কি এই যে 18 থেকে 8 বিয়োগ করলে তো 10, আর 10 এর সাথে কি এখানে দুইটি ইলেকট্রন আসে, তার মানে কত 2 মাইনাস, তার মানে 10 থেকে 2টা কি হবে যোগ হবে, তাই না, তাহলে 12 হয়ে যাবে এক্ষেত্রে, তার মানে এইটাও বাদ, তার মানে অ্যান্সার হচ্ছে কি 11 11, তার মানে এটি সি হচ্ছে আমার কি এখানে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর আসো 30, কোন প্রক্রিয়ায়
টিএস থেকে তুরিয়াম থেকে তারপর হচ্ছে তোমার কি ফি এ তৈরি করা হয়, ঠিক আছে। অর্থাৎ তুরিয়াম থেকে যখন আমি এই যে 23491 ফি এ তৈরি করা হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে তোমার দেখো এখানে 99 ছিল, তার মানে তার প্রোটন সংখ্যা 99 ছিল, 99 থেকে একটা বেড়ে আমার কত হয়ে গেছে ভাই, আমার 91 হয়ে গেছে, বুঝছো। তাহলে কি 99 থেকে একটা বেড়ে আমার গেছে 91 হয়েছে। মনে রাখবা যদি প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায় তাহলে সেটা হবে বিটা এমিশন, ঠিক আছে। মনে রাখবা যদি প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায় তাহলে সেটা হবে বিটা এমিশন। আর যদি তোমার প্রোটন সংখ্যা 2 বৃদ্ধি পায় এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 4 বৃদ্ধি পায়, পারমাণবিক ভর সংখ্যা যদি 4 বৃদ্ধি পায় তখন সেটা হবে আলফা, ঠিক আছে। যদি প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায় তাহলে সেটা তোমার কি বিটা এমিশন, ঠিক আছে। ওকে, আশা করি বুঝেছি। এরপর আসে 31 কি বলতেছে, 31 বলতেছে পটাশিয়াম আয়নের সম ইলেকট্রনীয় কোনটি। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন মানে এখানে যত ইলেকট্রন আছে তাহলে এখানে কোন যে মৌলটিতে সম ইলেকট্রন আছে সেটা জিজ্ঞেস। তাহলে পটাশিয়াম মানে কত, তাহলে পটাশিয়াম হচ্ছে 19, তাহলে প্লাস তার মানে একটা মাস যাবে, তার মানে এখানে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে আমার কত 18, তাই না। ওকে, এখন দেখো এগুলো আমরা হিসেব করি। এখন দেখো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কত 13, তাহলে এখানে প্লাস 3 আকার আছে, তার মানে কত 3 বাদ যাবে, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা আসবে কত 10। এরপর আসে সালফার, সালফার মানে 16, তাহলে মাইনাস আকার আছে, তার মানে কি অ্যানায়ন আছে, তাহলে অ্যানায়ন হলে যোগ করতে হয়, তাহলে সালফার 16 আর যোগ 2, তার মানে যোগ করলে কত হয় 18 হয়। দেখে আমি পেয়ে গেছি পটাশিয়াম আয়নের ইলেকট্রন সংখ্যা 18 এবং হচ্ছে তোমার কি সালফার 2 প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা কিন্তু 18, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো ফ্লুরিনের ক্ষেত্রে তাহলে ফ্লুরিন হচ্ছে 9, তাহলে একটা ক্যাটায়ন অ্যানায়ন আছে, তাহলে 9 আর 1 যোগ করলে 10 হবে, তার মানে এটাও হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 8, ঠিক আছে। এখন দেখো 2 মাইনাস তার মানে দুইটা কি আছে অ্যানায়ন আছে, সো 8 আর 2 যোগ করলে কত হয় 10 হয়, তাহলে এটাও না, ঠিক আছে। যেহেতু এখানে 18 তাহলে পটাশিয়াম আয়ন 18, এখানে তোমার কি সালফার 2 আয়ন 2 মাইনাসেও কি 18, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সম ইলেকট্রনীয়। ওকে, এরপর আসে 32 কি বলতেছে ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত আমাকে সেটা জিজ্ঞেস করছে। ডিউটেরিয়াম তাহলে 3টা হাইড্রোজেন অ্যাসিড করে দেবে, 3টা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে কি হাইড্রোজেন অ্যাসিড করে দেবে 3টা, কি প্রোটিয়াম, তারপর হচ্ছে ডিউটেরিয়াম, ঠিক আছে, ডিউটেরিয়াম। এরপর তোমার একটা কি ট্রিটিয়াম, কি ভাইয়া ট্রিটিয়াম। আচ্ছা, এখন দেখো প্রোটিয়ান হচ্ছে তোমার কি প্রোটিয়ানের ভর সংখ্যা হবে তোমার 1 ঠিক আছে। প্রোটিয়ানের সংখ্যা ভর সংখ্যা, তাই এটা হচ্ছে প্রোটিয়াম। এরপর হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম হচ্ছে তোমার কি তোমার ভর সংখ্যা হবে 2, তারপর প্রোটিয়ান সংখ্যা হবে 1, এটা হচ্ছে তোমার এস। আর তোমার ট্রিটিয়াম হচ্ছে ভর সংখ্যা হবে 3 আর প্রোটিন সংখ্যা 1 এস, ঠিক আছে। ওকে, আমার বলছে নিউট্রন সংখ্যা কত। এখন দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কি ভর সংখ্যা থেকে আমি প্রোটিন সংখ্যা বিয়োগ করলে আমি নিউট্রন সংখ্যা পাবো, তাই না। ওকে, তাহলে এক্ষেত্রে কি হয় 1 থেকে 1 গেলে 0, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 0। আর এক্ষেত্রে তোমার কত আসছে 2 থেকে 1 বিয়োগ করা হয় 1, আর এক্ষেত্রে আসছে 3 থেকে 1 বিয়োগ করা হচ্ছে 2। দেখো বলছে ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা, তাহলে ডিউটেরিয়াম কত এইটা, ডিউটেরিয়াম নিউট্রন সংখ্যা কত পাইছি 1, তাহলে ওখানে আনসার হবে আমার কত 1 হবে। যদি আমাকে বলো ট্রিটিয়াম সেক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা হচ্ছে 2, যদি বলতো ফ্লুটিয়াম সেক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা হতো 0। আশা করি বুঝেছি। ওকে, এরপর 33 নিচের কোন মৌলটি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম। এ দেখো সাধারণ নিয়ম মানে কি ইলেকট্রন আহ্বানিত অনুসারে 1s2 2s2 2p6 3s2 3p6 এভাবে কিন্তু বসে যাবে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্ধপূর্ণ বা পূর্ণের ক্ষেত্রে অধিক স্থিতিশীল থাকতে চায়, সো তারা হচ্ছে স্থিতিশীল থাকার জন্য কিছু ইলেকট্রন কি তার পরবর্তী ধাপে চলে যায়, আগের শক্তি স্তর পূর্ণ না করে কিছু কিছু পরবর্তী যায়। এক্ষেত্রে তোমার কি ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু পূর্ণ হয় না, তোমার কি আহ্বানিত মেনে চলে। আয়রনের ক্ষেত্রে আহ্বানিত মেনে চলে, জিঙ্কের ক্ষেত্রে আয়রনের নিয়ম আহ্বানিত মেনে চলে। কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে তোমার কি ভাইয়া ক্রোমিয়ামের ক্ষেত্রে সে হচ্ছে আহ্বানিত মেনে চলে না, ঠিক আছে। তাহলে ক্রোমিয়াম কেমনে মেনে চলে আমরা দেখি, তাহলে ইলেকট্রন বিন্যাসটি লিখি। শেষ কক্ষপথে তোমার থাকবে হচ্ছে তোমার কি এই যে 3p6, তারপর হচ্ছে 3d6 হওয়ার কথা, ঠিক আছে, এবং 4s0 হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু তোমার কি ইলেকট্রন হচ্ছে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল থাকতে চায়, সো এখানে 3d6 না হয়ে সেটা 3d5 অর্থাৎ অর্ধপূর্ণ হয়ে যায়, এখানেও 4s1 হয়ে যায়। দেখো যদি এখান থেকে ইলেকট্রন এই 4s চলে আসে কি হয় 3d5 এবং 4s1 হয়, অর্থাৎ এখানেও অর্ধপূর্ণ এখানে অর্ধপূর্ণ, যেহেতু অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল, সুস্থিতিশীল থাকার জন্য 3d5 থেকে একটা ইলেকট্রন 4s হয়ে চলে আসে, ঠিক আছে। তো যেহেতু এটা হচ্ছে আহ্বানীতির নিয়মের ব্যতিক্রম, সো এটা হচ্ছে তোমার কি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, ঠিক আছে। এছাড়া আরও অনেক আছে, ঠিক আছে, একে তোমার সিইউ, তারপর হচ্ছে তোমার এরকম আরও অনেকগুলো আছে, ঠিক আছে। ওকে, এরপর আসো এই 33 বুঝেছি। এরপর হচ্ছে তোমার কি 34 বলছে কোন ইলেকট্রন বিন্যাসটি সর্বাপেক্ষা সুস্থির। তাহলে একটু আগে বলছি অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায়, কি ভাইয়া অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় হচ্ছে তারা সবচেয়ে বেশি কি থাকতে পারে সুস্থিতি থাকতে চাই, ঠিক আছে, সুস্থিত থাকে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থা। দেখো এখন D2, তাহলে D2 কি অর্ধপূর্ণ না, D3 বা D6 হলে তাহলে হতো, তাহলে এটা বাদ। D7 না, তাও না, D5, ঠিক আছে, D5 অথবা D3 হলে সেটা হতো, D5 অথবা D10 হলে সেটা হতো, কারণ D5 অথবা D10 হলে সো এটাও বাদ। এখন দেখো D3, ঠিক আছে, দেখো D3 মানে কি এটা অর্ধপূর্ণতা না, এটা যদি তোমার কি
Phi3 হতো তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, ফির সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে অর্ধেক করলে 3টে ইলেকট্রন, তাই না? তাহলে D3 না, D5 অথবা D10। এখন দেখো এটা আছে D10, তোমার কি একেবারে পূর্ণ অবস্থায়, সো এখানে সঠিক উত্তর হবে তোমার কি D10, ঠিক আছে? আশা করি বুঝেছি। ওকে, এরপর আসো 35 নম্বর, চলে যাই। 35 নম্বর কি বলতেছে, নিচের কোন পরমাণু বা আয়নকে বুর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? আমরা জানি বুর পরমাণু মডেল হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট যেগুলো আছে, মানে একটি মাত্র আয়ন থাকবে বা পরমাণু থাকবে, ওইটা হচ্ছে তোমার কি বুর, তোমার কি বুর পরমাণু দ্বারা কীভাবে বুর মডেল ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ কোনগুলা, যাদের ক্ষেত্রে একটি ইলেকট্রন থাকবে, ঠিক আছে, একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন থাকবে, কিভাবে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন থাকবে, একটি ইলেকট্রন পরমাণু বা আয়ন থাকলে সেটি হচ্ছে তোমার কি বুর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। এখন দেখো হিলিয়াম না, এখানে দেখো হাইড্রোজেন হিলিয়াম, তার মানে এখানে দুইটি আছে, এখানে দুইটি ইলেকট্রন আছে। হাইড্রোজেন প্লাস মানে কি 1, তাহলে 1 থেকে অলরেডি একটা বাদ যাবে, তার মানে 0, তাহলে এটা ব্যাখ্যা করতে পারবে না। এবার আছে বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ঠিক আছে? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, তার মানে 4, তার মানে দেখো 4, এখানে 3টে প্লাস আকার আছে, মানে ক্যাটায়ন আকার আছে, মানে কি একটা বাদ 3টা বাদ যাবে, তাহলে 4 থেকে 3টা গেলে বাকি থাকবে কি 1। তাহলে দেখো এখানেই মোট কি আছে, একটি ইলেকট্রন আছে। বেরিলিয়াম দেখো বেরিলিয়াম হচ্ছে 2 পারমাণবিক সংখ্যা, তারপরে এখানে আছে কত 2, তার মানে 2 থেকে 2 গেলে 0, তার মানে এটাও সে পারবে না, 0 পারবে না, 2ও পারবে না। সে পারে কি শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নকে টিকে উত্তর বুর পরমাণুটা ব্যাক করতে পারে। সো এখানে সঠিক উত্তর হবে তোমার কি বেরিলিয়াম 3+। ওকে, এরপর আসো তোমার কি 36 নম্বর, কোনটি অরবিটাল প্রকাশ করে? এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এস মানে কি, এস মানে তোমার কি ফ্লাঙ্ক ধ্রুবক, তাই না? ফ্লাঙ্কের ধ্রুবক এস দ্বারা প্রকাশ করা হয়। আর ই মানে কি ইমান হচ্ছে তোমার কি মোট শক্তি, ঠিক আছে, ইলেকট্রনের মোট শক্তি। আর আর তোমার এটা কি সাই, এই সাই মানে হচ্ছে তোমার কি, সাই মানে হচ্ছে তোমার কি অরবিটাল প্রকাশ করে, ঠিক আছে? সাই কি করবে, তরঙ্গের বিকৃতি বা আইজ্যাক ফাংশন, এটা হচ্ছে সাই হচ্ছে তরঙ্গের বিকৃতি প্রকাশ করে, তরঙ্গের বিকৃতি অথবা হচ্ছে তোমাকে আইজ্যাক ফাংশন, তরঙ্গের বিকৃতি অথবা আইজ্যাক ফাংশন, এটা হচ্ছে তোমার সাই দ্বারা প্রকাশ করে। আর সাই স্কয়ার মানে সাই স্কয়ার হচ্ছে মূলত তোমার কি অরবিটাল প্রকাশ করে, ঠিক আছে? সো এখানে অ্যান্সার হবে তোমার কি সাই স্কয়ার কি করে অরবিটাল প্রকাশ করে। আর অনলি সাই হচ্ছে তোমার তরঙ্গের বিকৃতি অথবা আইজ্যাক ফাংশন, আর ইদের হচ্ছে তোমার কি ইলেকট্রনের মোট শক্তি, আর এস মানে হচ্ছে তোমার কি প্লাঙ্ক ধ্রুবক। ওকে, তারপর 37 নম্বর, দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরল মিশ্রণকে পৃথক করার উপায় কোনটি? ঠিক আছে, দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরল মিশ্রণকে আমি কি করবো, পৃথক করব। তাহলে ভিন্ন স্ফুটনাঙ্কের তরল পদার্থকে আমি কি করবো, পৃথক করে, তাহলে আমার কোনটি হবে, সেটা হচ্ছে তোমার কি আংশিক পাতন, ঠিক আছে? অর্থাৎ আংশিক পাতনের মাধ্যমে হচ্ছে আমি কি করবো, দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরল পদার্থকে পৃথক করতে পারবো, ঠিক আছে? ওকে, একটু আগে বল দিয়েছি তোমার কি আংশিক পাতন মানে পেট্রোলিয়াম থেকে বিভিন্ন বস্তুকে আলাদা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ঊর্ধ্বপাতন হচ্ছে সরাসরি তরলতে কোনো কিছুকে বাষ্পে পরিণত করলে সেটা হচ্ছে তোমার কি ঊর্ধ্বপাতন হয়, ঠিক আছে? ওকে, আর নিম্নচাপ পাতনের ক্ষেত্রে কি একটু আগে বলছি, নিম্নচাপ পাতনের ক্ষেত্রে তোমার কি হয়, ভারী তেল থেকে বা পেট্রোলিয়াম থেকে কোনো কিছুকে আলাদা করলে সেটা হচ্ছে তোমার কি নিম্নচাপ পাতন। ওকে, এরপর আসো 38 নিচের, আচ্ছা এরপর আসলে কি নিচের কোন সমীকরণটি সঠিক নয়? তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক নয় আমাকে মূলত সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? তাহলে কি বলছে, নিচের কোন সমীকরণটি সঠিক নয়, অর্থাৎ নিচের কোন সমীকরণটি ভুল সেটা আমাকে বলছে, ঠিক আছে? তারা তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু 1/λ জীবন হয় না, ঠিক আছে? এফ ইকুয়াল টু 1/λ হতে পারে, কিন্তু তরঙ্গ সংখ্যা তো 1/λ জীবন সঠিক নয়। এরপর সব বি, তাহলে দেখো বি ইকুয়াল টু সি/λ হতে পারে, এবং ডেল্টা ইকুয়াল টু এসবি না, তাহলে ডেল্টা ইকুয়াল টু এসবি হয় না, তাহলে এটাও কি বাদ, তাহলে তোমার কি ডেল্টা ইকুয়াল টু ল্যামডা, হ্যাঁ ঠিক আছে। শক্তি ইকুয়াল টু কি, ইকুয়াল টু আমি লিখতে পারি এই সি/λ, এখন তো দেখো সি হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে? সি হচ্ছে ব্যস্তানুপাতিক, কিন্তু ওরা দিয়েছে সি নাকি সমানুপাতিক, তাহলে সি কি সমানুপাতিক কয়? সি হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক হওয়ার কথা ছিল, ডেল্টা ই ব্যস্তানুপাতিক 1/λ এরকম না, কিন্তু এরকম না, এখন বলছে কোনটি সঠিক নয়, সো আমার কি এটা কি নয়, সঠিক নয়। এখন থেকে বি ইকুয়াল টু সি/λ জীবন হয়, বি ইকুয়াল টু সি/λ এটা হয় না, সো এক্ষেত্রে তুমি লিখতে পারো ইকুয়াল টু এই সি/λ ক্ষেত্রে ই সমানুপাতিক সি/λ, সো বিও কে আমার কিন্তু সঠিক নয়, তার মানে এখন হচ্ছে বি এবং ডি দুইটা কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে? অর্থাৎ সঠিক নয় আর কি, হ্যাঁ। ওকে, এরপর 39 নিচের কোন নিউক্লিয়াসটি NMR সক্রিয় মনোরক ভাব বিজুট ইলেকট্রন বিশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার কি NMR সক্রিয়, ঠিক আছে? ওকে, তাহলে কি অর্থাৎ জুট পারমাণবিক সংখ্যা থাকলে সেটা কি নয়, NMR সক্রিয় নয়। তাহলে কি যদি জুট পারমাণবিক সংখ্যা থাকে, জুট পারমাণবিক সংখ্যা থাকলে সেটা কিন্তু NMR সক্রিয়, তখন এটাও জুট, তাহলে এটাও না, 6 এটাও জুট, এটাও না, 16 এটাও জুট, এটাও না, তাহলে বিজুর কোনটা, এই যে একটা, তাহলে এটা হচ্ছে তোমার কি NMR সক্রিয়, বুঝেছি? ওকে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে 40 কি বলতেছে, ক্লোরাইড আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়?
এটা তোমার কি দেখো ক্লোরাইড আয়ন শনাক্তকারী কোনটি ব্যবহার করে, সেটা তোমার কি ব্যবহার করা হচ্ছে তোমার সিলভার নাইট্রেট, ঠিক আছে। AgNO3 এটা হচ্ছে তোমার কি এই ক্লোরাইড আয়ন শনাক্তকারী ব্যবহার করে কিভাবে, সেটা হচ্ছে নমুনা দ্রবণে যখন আমি ক্লোরিনের উপস্থিত থাকে, যদি নমুনা দ্রবণের মধ্যে আমি যখন যে দ্রবণটা নিব ওই দ্রবণে যদি ক্লোরিনের উপস্থিতি থাকে অর্থাৎ ক্লোরাইড আয়নের উপস্থিতি থাকে, তাহলে সিলভার নাইট্রেট এর বিক্রিয়ায় সিলভার ক্লোরাইড এবং সাদা দেখে পড়ে, ঠিক আছে। অর্থাৎ সিলভার নাইট্রেট এই সিলভার নাইট্রেট বিক্রিয়ায় সিলভার ক্লোরাইড এবং তোমাকে সাদা রঙের কি বলে অধক্ষেপ পড়ে, ঠিক আছে, যদি কি থাকে ক্লোরাইড আয়ন উপস্থিত থাকে। সো এখন তো আমি ইজিলি বলতে হবে যে ক্লোরাইড আয়নের শনাক্তকরণ কোনটি ব্যবহার করে, সেটা হচ্ছে কি সিলভার নাইট্রেট আয়ন ব্যবহার করা হয়। ওকে, এরপর 41 কি বলতেছে, নাইট্রোজেন দিছে প্লাস একটা এক্স দিছে ইকুয়াল টু অক্সিজেন দিছে এবং হাইড্রোজেন দিছে, এখানে এক্স কোনটি অর্থাৎ এক্স এটা আমাকে কিসের জিজ্ঞেস করছে। ওকে, এখন তোকে আমরা মিলাই দুদিকে কি সাম্য অবস্থা হিসাব করে দেখো, এখানে টোটাল কি আছে পারমাণবিক ভর সংখ্যা আছে 14, আর এখানে আছে 17 আর 1, তার মানে কত 17 আর 18, আর এখানে আছে কত 14। এখন থেকে নাইট্রোজেন এখানে আছে 7, তাহলে এখানে আছে 8, 8 আর একে কত 9, ঠিক আছে। তাহলে আমার ভর সংখ্যা হওয়ার কথা ছিল 18 এবং তোমার কি প্রোটন সংখ্যা হওয়ার কথা ছিল 9, কিন্তু আছে কত 14, এখানে আছে 7, তার মানে এখান থেকে 14 বিয়োগ করতে এখান থেকে 7 বিয়োগ করতে, তাহলে ভর সংখ্যা আমার আরও লাগবে কত 4 লাগবে এবং তোমার প্রোটন সংখ্যা লাগবে 2। তাহলে দেখো এখান থেকে আমি কি বুঝি, এই যে হিলিয়াম দিতে না কেন, তাহলে হিলিয়াম কি 2 প্লাস, তাহলে হিলিয়াম কি 2 2 এবং 4, তাই না, এই যে 2 4 হিলিয়াম 2 প্লাস, এটা হচ্ছে আমার কি ভাইয়া এখানে এক্স, তার মানে এক্স মানে কি পেলাম 2 4 হিলিয়াম 2 প্লাস, এটা আমার কি পেলাম ভাইয়া আমার কি এইটা পেলাম, ঠিক আছে। ওকে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে তোমার তাহলে কি এই যে তোমার এই সোডিয়াম কি পেলাম, তাহলে 2 4 হিলিয়াম 2 প্লাস, তাহলে সেটা কি বিটা পার্টিকেল নাকি নিউট্রন নাকি গামা রে নাকি সেটা হচ্ছে আলফা পার্টিকেল, তাহলে আমার এটা হবে তোমার কি আমার হবে নাকি আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল নাকি এটা হচ্ছে হিলিয়াম 2 প্লাস দ্বিজনাত্মক আয়ন, এটা হচ্ছে তোমার কি আলফা পার্টিকেল, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর আসো 42 নম্বর কি বলতেছে, একটি আয়নের 18টি ইলেকট্রন 20টি নিউট্রন এবং সার সংখ্যা হচ্ছে -2, তার মানে আমাকে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে 18, তারপর হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা দেওয়া আছে 20 এবং সার সংখ্যা দেওয়া আছে -2। এখন বলছে ভর সংখ্যা কত আমাকে সেটা জিজ্ঞেস করছে। ওকে, এখান থেকে একটা যে আমরা আগে সেটা হচ্ছে কি সার সংখ্যা ইকুয়াল টু, অর্থাৎ সার সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা বিয়োগ হচ্ছে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা থেকে যদি আমি ইলেকট্রন সংখ্যা বিয়োগ দিই আমি সার সংখ্যা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমাকে অলরেডি সার সংখ্যা দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার কি এই যে ইলেকট্রন সংখ্যা কিন্তু আমাকে দেওয়া আছে, তাহলে আমাকে এখান থেকে ইজিলি আমি প্রোটন সংখ্যা বের করতে পারবো। তাহলে এখান থেকে প্রোটন সংখ্যা ইকুয়াল টু কি হবে, প্রোটন সংখ্যা ইকুয়াল টু আমার হবে তোমার কি সার সংখ্যা আর মাইনাস ছিল প্লাস আকার হবে যোগ তোমার কি ইলেকট্রন সংখ্যা, তাহলে সার সংখ্যা কত, তোমার সার সংখ্যা দেওয়া আছে -2, তারপর হচ্ছে তোমার -2, তারপর প্লাস, তারপর হচ্ছে তোমার কি ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন দেওয়া আছে 18। ওকে, তাহলে -2 প্লাস 18 ইকুয়াল টু কত হবে, তাহলে 16 হবে। তাহলে এখন তো আমি কি পেয়েছি প্রোটন সংখ্যা পেয়ে গেছি। এখন আমাকে বলছে ভর সংখ্যা কত, তাহলে ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আমি যোগ করি সেক্ষেত্রে আমি ভর সংখ্যা পেয়ে যাবো, তাই না। ওকে, তাহলে আমি প্রোটন সংখ্যা পেয়ে গেছি 16, আমার নিউট্রন সংখ্যা দেওয়া আছে 20, তাহলে 16 আর 20 যোগ করলে কত, 16 আর 20 যোগ করলে হতো 3400, তাই না। ওকে, তাহলে এখান থেকে আমার ভর সংখ্যা হতে হবে 34, এটা আমার সঠিক উত্তর। ওকে, আচ্ছা এরপর 43 নম্বর কি বলতেছে নিচের কোন কোয়ান্টাম সেটটি একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়, মানে অনলি একটি মাত্র ইলেকট্রন এবং একটি মাত্র ইলেকট্রনের ক্ষেত্রে নিচের কোনটি সম্ভব নয় আমাকে সেটা জিজ্ঞেস করছে। দেখো n = 2 হলে l এর মান জীবনও 2 হতে পারে না, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার সমান কখনো সহকারী কোয়ান্টাম সংখ্যা হতে পারে না। সো আমার প্রথমে আমি অ্যান্সার পেয়ে গেছি, এই যে এটা হচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। বাকিগুলো কিন্তু ঠিক আছে, n = 3 হলে l = 1 হতে পারে, ঠিক আছে, 1 2 হতে পারে, n = 1 হলে l = 0 হতে পারে, এখন n = 2 হলে l = 0 1 হতে পারে, ঠিক আছে, l = 0 1 হতে পারবে, আর এখানে l = 0 হতে পারবে, n = 3 হলে l = 0 1 2 হতে পারবে, ঠিক আছে। তাহলে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, শুধুমাত্র এটা বলতে মানে এটা হচ্ছে আমার কি সঠিক উত্তর। ওকে, যেহেতু আমাকে কোনটি সম্ভব নয় জিজ্ঞেস করছে সেটা, ঠিক আছে। ওকে, এরপর আসো আচ্ছা এরপর আসো কত 44 নম্বর, ঠিক আছে। ওকে, 44 নম্বর কি বলতেছে, পরমাণুর কোন ধর্মের উপর এনামার নির্ভর করে, ঠিক আছে, পরমাণুর কোন ধর্মের উপর এনামার কি সক্রিয় বা নির্ভর করে সেটা তোমার চুম্বক ধর্ম মুখস্থ রেখে দেবা। পরমাণুর চুম্বক ধর্মের উপর এনামার তোমার কি করে নির্ভর করে বা ডিফেন্ড করে, ঠিক আছে। ওকে, এরপর আসে 45 নম্বর। 45 নম্বর কি, নিচের কোন শর্তে গ্যাস সমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়, বলছে কি কোন শর্তটা প্রয়োগ করলে গ্যাস সমূহ পানিতে সবচেয়ে বেশি পরিমাণ কি হবে দ্রবীভূত হবে, ঠিক আছে। আমরা জানি হেনরির সূত্র নাম শুনছি, ঠিক আছে।
এই হেনরির সূত্র অনুসারে হচ্ছে অধিক চাপে গ্যাসের আয়তন কমে যায়। আমি যখন চাপ বাড়াবো তখন গ্যাসের আয়তন কিন্তু কমে যাবে, হেনরি বলতেছে, ঠিক আছে। যখন চাপ বাড়াবো তখন কি গ্যাসের আয়তন কমে যাবে। যদি গ্যাসের আয়তন কমে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেটি বেশি দ্রবীভূত হবে, সেটা কীভাবে বেশি দ্রবীভূত হবে, ঠিক আছে। ওকে, তাহলে হেনরি সূত্র মানে কি, যদি আমি চাপ বাড়াই সেক্ষেত্রে আমার কি হবে, আয়তন কমে যাবে, আর আয়তন কমে গেলে সেটি পানিতে তত বেশি কি হবে, দ্রবীভূত হবে। তার মানে আমার কি আয়তন কম থাকতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে চাপ কি করতে বাড়াতে হবে, তাহলে কি আমার উচ্চ চাপ হবে এবং নিম্ন তাপমাত্রা হবে, তাই না। ওকে, তো আমার কি ভাইয়া উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রাতে আর্দ্রতা বেশি হয়, অর্থাৎ কি দ্রবীভূত যদি বেশি হয় আর দ্রবীভূত বেশি হলে সেক্ষেত্রে নিম্ন তাপমাত্রায় কি দ্রবীভূত দ্রাব্যতা কি হয় বেশি, অর্থাৎ তাপমাত্রা যখন কম থাকবে তখন তার দ্রাব্যতার পরিমাণ তত বেশি থাকবে। তার মানে একটা হচ্ছে কি উচ্চ চাপ, আরটা হচ্ছে তোমার কি নিম্ন তাপমাত্রা। তার মানে উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা কোথায় আছে, নিম্ন চাপ নিম্ন তাপমাত্রা এটাও না, নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা এটাও না, উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা এই যে এটা। তাহলে কি উচ্চ চাপ লাগবে, আমার উচ্চ চাপ লাগবে বেশি দ্রবীভূত হওয়ার জন্য, এবং নিম্ন তাপমাত্রা বেশি দ্রবীভূত নিম্ন তাপমাত্রা, এটা হচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এটাও না, উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা না। আশা করি বুঝেছি। ওকে, আরেকটা কি যে অনেকে এটা দিয়ে ফেলবে যে নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা, ঠিক আছে, নিম্ন চাপ, কারণ হচ্ছে বাস্তব গ্যাস থেকে আদর্শ